সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি এবং আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, চিকিৎসা পদ্ধতি এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ দেবার। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নিচ্ছে কে থাকছেন আমাদের সঙ্গে। ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ 1953 সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। স্যার, আমরা প্রথমেই যেটি বলছিলাম যে আজ আমরা আলোচনা করব কার্পাল টানেল সিনড্রোম। প্রথমেই জানতে চাই এই কার্পাল টানেল সিনড্রোম বলতে আসলে কি বোঝায়? কার্পাল টানেল সিনড্রোম মানে হলো একাধিক সাইন সিমটম থাকে। এটা সাধারণত রিস্টে, হাতের কবজির এখানে কার্পাল টানেলটা থাকে। কার্পাল টানেলটা হয় কার্পাল লিগামেন্ট উপরে, আর নিচে থাকে হলো গিয়ে বোন, কার্পাল বোন থাকে। এর মাঝখান থেকে হাতে 9টা টেন্ডন যায়, প্লাস একটা নার্ভ থাকে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ উপরে যখন কম্প্রেশন পড়ে তখন হাতের কবজি থেকে আরম্ভ করে পুরো হাতেই পেইন ফিল করতে থাকে, সেটাকে বলে কার্পাল টানেল সিনড্রোম। তো এটা সাধারণত ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয়, কারণ এটা কতগুলি কারণে যায়। রিপিটেটিভ ওয়ার্কের জন্য, যেমন যারা টাইপ মেশিনে কাজ করে, পিয়ানোতে কাজ করে, যেখানে রিপিটেড ডিজিটের কাজ হয়। তারপর ছেলেরা যারা ভাইব্রেশন মেশিন কাজ করে তাদের এটা বেশি হয়। ছেলেদের চেয়ে মেয়েদের এটা বেশি হয়। এই যে কার্পাল টানেল সিনড্রোমটা যাদের হচ্ছে, প্রাথমিক অবস্থায় নিশ্চয়ই কোনো না কোনো সিমটম থাকে। সেই সিমটমগুলো আসলে কি, কিভাবে বুঝবেন যে তার এই ডিজিজটা তার হয়েছে? রোগী সাধারণত কমপ্লেন করবে তার হাতের কবজিতে পেইন হয়, এবং কবজি থেকে আরম্ভ করে হাতের থিনার এমিনেস বা হাইপোথিনার এমিনেস, হাতের পুরো হাতটায় পেইন ফিল করে। যখন কাজ করতে ধরতে পারে না, কিছু উইকনেস থাকে, উইকনেস ডেভেলপ করে, কোনো ধরলে পেইনটা বাড়ে, কোনো কাজ করলে পেইন বেড়ে যায়। পেইন এবং অল্টার সেন্সেশন হয়, এবং মাসল ওয়েস্টিং হয়। মাসলটা দেখা যায় যে আস্তে আস্তে চিকুন হয়ে গেছে, থিন হয়ে গেছে। হাইপোথিনার মাসল, থিনার মাসল, দুটো মাসলই হয়। আচ্ছা, কি কি কারণে সাধারণত এই কার্পাল টানেল সিনড্রোমটা আসলে হয়ে থাকে? কার্পাল টানেল সিনড্রোমটা মিডিয়ান নার্ভের উপরে কম্প্রেশন করে, যেমন টিউমারের জন্য হতে পারে, রিপিটেড মুভমেন্টের জন্য ইনফ্লামেশন হয়ে হলে। তো মিডিয়ান নার্ভের সাপ্লাই হলো 1, 2, 3, 4 নম্বরের হাফ পর্যন্ত, এটা মিডিয়ান নার্ভ সাপ্লাই। এই সাপ্লাই এরিয়াটায় আপনার পেইন সেন্সেশন হয়। এই রোগটা কেন হয় তাদের, এবং কার আসলে এর ঝুঁকিতে সব থেকে বেশি রয়েছে? এটা সাধারণত মেয়েদের বেশি হয়, ছেলে মেয়েদের দুজনেরই হয়। কাজের উপর রিলেটেড, মানে যে রিপিটেড ওয়ার্ক যেটা করলে পরে কবজির ব্যবহারটা বেশি হয় তাদের। সাধারণত মেয়েদের যখন পিয়ানো বা হারমোনিয়াম যারা বেশি বাজায়, বেশি করে, পিয়ানো বোর্ড বা হাতের কাজ রিপিটেডলি কাজ করে, যেমন মশলা বাটা। তারপর ধরেন যে ছেলেদের মধ্যে যারা ভাইব্রেশন মেশিনে রাস্তা খুঁড়ে, ভাইব্রেশন মেশিনে কাজ করে, তাদের এটা বেশি হয়। যারা রেগুলার বাইক চালায় তাদের ক্ষেত্রে কি সমস্যাটা হতে পারে? বাইকের জন্য তো অতই হয় না, বেশি লম্বা প্যাসিভ ধরে রাখলে অনেকক্ষণ, মানে হাতের রিপিটেটিভ কাজ, রিপিটেটিভ মুভমেন্ট যেটা হয়। এই যে রোগটা হচ্ছে যাদের, এটার সাথে কি আসলে অন্যান্য কোনো রোগের কোনো সম্পর্ক রয়েছে কিনা? নার্ভে যদি টিউমার হতে পারে, নার্ভে যদি কম্প্রেশন হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি, তাহলে হতে পারে। এটা কম্প্রেশনের জন্য হয়, অনেক সময় টিউমারের জন্য, নার্ভের একজন বা অন্য কোনো কারণে হতে পারে। যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এই কার্পাল টানেল সিনড্রোমটি হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, আদারওয়াইজ নট। মিডিয়ান নার্ভটা সাপ্লাই দেওয়া হলে বুড়ো আঙ্গুল, সেকেন্ড আঙ্গুল, থার্ড আঙ্গুল এবং ফোর্থ আঙ্গুল হাফ। এই এরিয়ার মধ্যে মিডিয়ান নার্ভের উপরে যদি কম্প্রেশন পড়তে পারে, টানেলের এখানে যদি দেখা যাচ্ছে রিপিটেটিভ মুভমেন্টে মাসেল ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনে এটা ফুলে যায়, ফুলে গিয়ে তখন টানেলের উপরে প্রেশারটা পড়ে নার্ভের উপরে, তখন এই পেইনটা ফিল করে। তারপর হয়তো ধরেন এখানে যদি কোনো টিউমার ডেভেলপ করে, আইদার টেন্ডনের টিউমার অথবা আপনার নার্ভের টিউমার, তাহলে ওইটা কম্প্রেশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। সেক্ষেত্রে আসলে কি ট্রিটমেন্ট প্রসিডিউরটা হতে পারে? টিউমার হলে সাধারণত সার্জিক্যাল প্রসিডিউর করে। এটা দুটো প্রসিডিউর আছে, যেমন রিপিটেটিভ মুভমেন্টের জন্য একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা অনেক সময় রেস্টে রাখি। কার্পাল টানেল স্প্রিন্ট আছে, স্প্রিন্ট দেওয়া কাজ পেশেন্টকে অ্যাডভাইস করা আছে, যেমন ভিটামিন বি, নিউরোটনিক, যেমন ভিটামিন B1, B6 and B12 দেওয়া, এবং পেইন ম্যানেজমেন্ট দেওয়া এবং স্প্রিন দেওয়া দিলে পরে অনেক সময় ভালো হয়ে যায়, এবং 70% ক্ষেত্রে ভালো হয়ে যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট।
30% কেসে ইউনিট সার্জিক্যাল ট্রিটমেন্ট কার্পাল লিগামেন্টটাকে রিলিজ করে দেওয়া, রিলিজ দিলে ভালো আউটকাম হয়। কার্পাল টানেল সিনড্রোম যাদের হচ্ছে সবার ক্ষেত্রে কি সার্জারির দরকার কি প্রয়োজন পড়ে? অনেক ক্ষেত্রেই দরকার পড়ে, কারণ দেখা যায় যে কার্পাল টানেল যাদের একটা নিউরোপ্যাথির থাকে রিপিটেড মুভমেন্ট, তাদের যে ওয়ার্ক প্যাটার্নটা যদি চেঞ্জ না করে তাহলে আবার হতে থাকে। ওয়ার্ক রেস্টে থাকলে কনজারভেটিভ ট্রিটমেন্ট অনেক ভালো হয়ে যায়। আর সার্জারি করলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে ঠিক আবার কিছুদিন পরে দেখা যায় তার আবার উপরের দিকে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, যেমন আলনার নার্ভ ইনভলভ হতে পারে, এক্সিলারি অন্য নার্ভ ইনভলভ হতে পারে, থোরাসিক আউটলেট সিনড্রোম বলে, কিউবিটাল টানেল সিনড্রোম বলে। তারপর এটা হয়তো এন্ডোস্কোপিক্যালিও রিলিজ করা যায়, কিন্তু এন্ডোস্কোপিক্যালি রিলিজ হলে আর এই কনভেনশনাল সার্জারির মাধ্যমে রিলিজ করা যায়। দুটো আউটকাম লং টার্ম আউটকাম কিন্তু একই। এন্ডোস্কোপিক্যালি আর্লি রিকভারি হয়, কাজে ফিরে যেতে পারে, বাট লং টার্ম আউটকাম দুটোই করে স্টাডি করে দেখা যাচ্ছে যে লং টার্মে দুটোই একই রেজাল্ট আসে। আচ্ছা, স্কারটা একটু লেস ভিজিবল হয়। এই আচ্ছা, যাদের এই কার্পাল টানেল সিনড্রোমটা রয়েছে তাদের পুরোপুরিভাবে নির্মূল হবে কেন? এটা ডিপেন্ডিং অন দ্য কজ। মানে যদি দেখা যায় যে ওখানে মেডিসিন দেওয়ার পরে কয়েক মাস দেওয়ার পরে ভালো হচ্ছে না, তখন আমরা কার্পাল টানেলসটাকে রিলিজ করে দিই। রিলিজ করে দিলে প্রেশারটা রিলিজ হয়ে গেলে তখন মিডিয়ান নার্ভের প্রেশার পড়ে না, তখন ভালো হয়ে যায় মোস্ট অফ দ্য কেসে। যতদিন তার এই রোগটা রয়েছে ততদিনই কি তাকে এই মেডিসিন খেতে হবে? এটা হচ্ছে যে রিপিটেটিভ মুভমেন্টের যদি কারণে যদি হয় তখন কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনি যদি তাকে নিউরোটনিক ঔষধ যদি দেন, যেমন ভিটামিন B1, B6 এবং B12 এবং অ্যানালজেসিক, তাহলে দেখা যায় অনেক সময় ভালো হয়ে যায়, কয়েক সপ্তাহ পর 70% ক্ষেত্রে ভালো হয়ে যায়। কারণ রিপোর্ট অন্য এরকম স্টাডি করে দেখা গেছে যে ওই কনজারভেটিভ ট্রিটমেন্ট 70% ভালো যায়। আর কিছু ক্ষেত্রে যারা ভালো না হয় তখন তাদের দরকার পড়ে অপারেশন। কার্পাল টানেল সিনড্রোম যাদের হচ্ছে প্রাথমিক অবস্থায় যদি কিছু লক্ষণ থাকে, তখন আসলে এই লক্ষণগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসেন তখন আপনার প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্ট আসলে করতে দেন? আমরা সাধারণত আগে জিজ্ঞেস করি রোগীকে যে পেইনটা কীরকম, কোন কাজ করলে পেইনটা বেড়ে যায়। যেমন আমরা ফ্যালেন্স টেস্ট, এটা ইজিলি এটা ডরসিফ্লেকশন করতে বলি, করলে পরে পেইনটা বেড়ে যায়। তারপর টেপিং করলে, এখানে টেপিং করলে পেইনটা রিফ্লেক্স হয়। প্লাস ইএমজি বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করলে দেখা যায় যে ইএমজিতে দেখা যায় যে মাসেল হাইপোপ্লাসিয়া হয় এবং মাসেল, আর নার্ভ কন্ডাকশন এনসিবি করলে দেখা যায় নার্ভ কন্ডাকশন ইন্টারাপ্ট হয়। এই চারটা টেস্টের মধ্যে করলে পরে বোঝা যায় যে তার এই কার্পাল টানেল সিনড্রোম আছে। এই কার্পাল টানেল সিনড্রোম যাদের হচ্ছে নিশ্চয়ই এই ক্ষেত্রে আসলে সাইকোলজিক্যালি তারা কিছুটা লেস কনফিডেন্স ফিল করে, যেহেতু তাদের কাজকর্ম করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। এই ক্ষেত্রে আসলে কোনো ধরনের কাউন্সিলিং এর কি দরকার রয়েছে কিনা? এটা বাংলাদেশের প্রেক্ষিতে অন্যরকম, আর বিদেশের প্রেক্ষিতে যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে কাজের প্যাটার্নটা চেঞ্জ করার জন্য তারা অনেক সময় কমপ্লেন করে, ওয়ার্কার্স কম্পেনসেশন পায়, সেটার জন্য তারা অন্যরকম। আমি এরকম দেখছি যে প্রথমে কার্পাল টানেল সিনড্রোম, তারপর কন্ডিটেটরি সিনড্রোম, তারপর কিউবিটাল সিনড্রোম, তারপর থোরাসিক আউটলেট সিনড্রোমে গিয়ে এন্ডেড আপ হয় পর সাইকোলজিক্যালি। কিন্তু বাংলাদেশে সেটা যেহেতু কম্পেনসেশন পায় না, সুতরাং এই প্রবলেমটা টেম্পোরারি তারা ওষুধ খেলে পরে কয়েক সপ্তাহ ওষুধ খেলে এবং রেস্টে থাকলে পরে ভালো যায় স্প্রিন্ট ইউজ করলে। বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের এই কার্পাল টানেল সিনড্রোম রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এই ক্ষেত্রে আসলে কতটুকু? আমার কাছে বাংলাদেশের যত পেশেন্ট দেখছি তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি প্রাইভেট, নিজস্ব বাড়িতে, এবং এটা ওমেনরাই বেশি সাফার করে। বাড়িতে কাজ জন্যই করে, তো তাকে যদি বলা হয় তুমি একদিন রেস্টে থাকো এবং কাজ প্যাটার্নটা চেঞ্জ করো, তো রিপিটেড করে না, তাহলে ভালো হয়ে যায়। তারপরে অপারেশন খুব অল্প কয়েকদিনের দরকার পড়ে। স্যার, আপনি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, সুতরাং তাদের ক্ষেত্রে যদি এই ডিজিজটা হয়, প্রাথমিক অবস্থায় আপনারা কি কি ধরনের ট্রিটমেন্ট প্লাস কি কি ধরনের আসলে মেইনটেনেন্সটা করতে তাদের পরামর্শ দিয়ে থাকেন? কনজারভেটিভ ট্রিটমেন্ট হলো গিয়ে তাকে যে কাজটার জন্য হয় রিপিটেটিভ মুভমেন্ট, সেই কাজটা থেকে বিরত রাখা, রেস্টে থাকা, অ্যাটলিস্ট 2 উইকস 3 উইকস রেস্টে থাকা। আপনি এই কাজটা করবেন না, এবং একটা স্প্রিন দেওয়া, কার্পাল টানেল স্প্রিন পাওয়া যায়, স্প্রিন দিয়ে কনজারভেটিভ মেডিকেশন দিলে পরে অনেক ইমপ্রুভ হয়ে যায়। কারণ আপনি যেটা আপনি কাজটাকে আপনি প্রভোগ করে ব্যথাটা, সেটা যদি স্টপ করে দেন তাহলে তো আপনার অনেক ব্যথা কমে যাচ্ছে। মানে যতটুকু কম সম্ভব আর কি হেভি কাজ না করে, যে কাজটায় সাধারণ কাজ করতে পারে, যে কাজটা তাকে স্টিমুলেট করে, প্রভোগ করে ব্যথাটা, সেই কাজটা না করা। যেমন মশলা বাটা, তারপর কাপড় কাচা, এটাতে মানে কবজির কাজ বেশি হয়। তারপর ছেলেদের যেমন ভাইব্রেশনের কাজ করা বা পিয়ানো বোর্ড টাইপের কাজ করা, এগুলির থেকে বিরত থাকা। ওই কয়টা দিন হয়তো 2-3 সপ্তাহ ওই কাজটা করলো না, অন্য কাজ করলো। কার্পাল টানেল সিনড্রোম যাদের রয়েছে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? ফিজিওথেরাপি যেটা আছে ওই অ্যাট্রফি যেটা হয় সেটা হয়তো ইমপ্রুভ করতে পারে, কিন্তু এখন তো ওইখানে রেস্টে থাকতে হবে, মেইন হলো রেস্টে, মিডিয়ান নার্ভকে রেস্টে দেওয়া, রেস্টে রাখা, তারপরে হলো ফিজিওথেরাপি।
স্যার, এই রোগটি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রক্তশূন্যতা বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের তুলনায় মেয়েদের রক্তশূন্যতা বেশি হয়। এর কারণ হিসাবে মেয়েদের বয়সন্ধিকালীন সময়ে অথবা মেয়েদের প্রসূতিকালীন সময়ে এছাড়াও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। আজকে আমরা জেনে নিব রক্তশূন্যতা রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। যদি রক্তশূন্যতা স্বল্প আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ সেইভাবে প্রকাশিত হয় না, কিন্তু রক্তশূন্যতা যদি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। অন্যতম লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, আমরা কম পরিশ্রমে খুব ক্লান্তি অনুভব করি এবং অবসান্যতা দেখা দেয়। আর আমাদের স্কিনের মধ্যে আমাদের ত্বক বা মুখ ফ্যাকাশে রং ধারণ করে। রক্তশূন্যতার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কারণে রক্তশূন্যতাটা হয়েছে। নানা কারণে রক্তশূন্যতা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা। আজকে আমরা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু পরামর্শ দিব। সাধারণত আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার যদি আমরা গ্রহণ না করি সেই ক্ষেত্রে দেখা দিতে পারে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা, অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটি শরীরে শোষিত হচ্ছে না বা শরীর থেকে বর্জ্যের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এ সকল নানা অজানা কারণেও কিন্তু আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে। আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আয়রন জাতীয় খাবারের উৎস। আয়রন জাতীয় খাবার আমরা সাধারণত দুটি উৎস থেকে আমাদের শরীরে পেয়ে থাকি। একটি হচ্ছে হিম জাতীয় আয়রন খাবারের উৎস, আরেকটি হচ্ছে নন হিম জাতীয় খাবারের উৎস। হিম জাতীয় আয়রন আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির মাংস, ডিম ইত্যাদি এবং সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। আর নন হিম আয়রন আমরা সাধারণত গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নন হিম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে এক টুকরো লেবু বা ভিটামিন সি এর যে কোনো উৎস রাখতে হবে, কারণ নন হিম জাতীয় আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত এবং কাজ করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয়। আমরা সাধারণত অনেকেই ওজন নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকে যেগুলোর জন্য আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন জাতীয় গরু খাসির মাংস বা গরু খাসির কলিজা অন্তর্ভুক্ত করতে ভয় পাই। আমরা ভাবি এই জাতীয় খাবার যদি আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা যদি রক্তশূন্যতায় ভোগেন তাদের কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই তারা গরু বা খাসির মাংস বা কলিজা প্রত্যেক দিন 10 থেকে 15 দিন একটানা যদি তারা 85 গ্রামের মতো রাখেন সেই ক্ষেত্রে তাদের আয়রন জাতীয় যেই রক্তশূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রশমনে সাহায্য করবে। কিন্তু সেই ক্ষেত্রে রান্নার পদ্ধতিটা হবে স্বাস্থ্যকর, কারণ সাধারণত আমরা বাসায় বা দাওয়াতে খেতে গেলে দেখা যায় অনেক গুরুপাক এবং ভুনা করে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস বা কলিজাগুলো খেতে পছন্দ করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে রান্নার পদ্ধতি অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হতে হবে। খেজুর আয়রন জাতীয় খাবারের কিন্তু একটি ভালো উৎস। পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, কারণ বাদাম থেকে আমরা ফোলেট এবং পেয়ে থাকি ভিটামিন B6, যেগুলো সাধারণত আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে বা উৎপন্নই না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমরা হাজার আয়রন জাতীয় খাবার খেয়ে কোনো লাভ হবে না এবং রক্তশূন্যতা কমাতে সেটি কখনোই সাহায্য করবে না। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই ফোলেট এবং ভিটামিন B6 জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় আনার ও তরমুজ জাতীয় ফলও কিন্তু রাখতে পারেন। পুদিনা পাতা বা ধনিয়া পাতা রস করেও কিন্তু আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও আমরা খাদ্য তালিকায় বিটের জুস অন্তর্ভুক্ত করতে পারি, যেটি সাধারণত আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। চিংড়ি মাছ আয়রনের অভাব দূরীকরণে সাহায্য করে।
আমরা অনেকেই হয়তো জানি না যে কলা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু একেবারেই কলা খেতেই চায় না, কিন্তু আমরা যদি ক্যালোরি ব্যালেন্স করে খাই সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেও কমপক্ষে আমরা সপ্তাহে 2 থেকে 3টি কলা কিন্তু খেতেই পারি। সেক্ষেত্রে এটি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবে। এবং পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলেই আমরা যাদের রক্তশূন্যতা আছে তাদের এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়াও আমাদের হয়তো অনেকেই একটি বিষয় সম্পর্কে জানি না যে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং যে সকল খাবারে ক্যাফেইন আছে সেই জাতীয় খাবারগুলো আমরা যদি আয়রন জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই গ্রহণ করি সেই ক্ষেত্রে সেগুলো আয়রন জাতীয় খাবার শোষণে বাধা প্রদান করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আয়রন জাতীয় খাবার খাওয়ার কিছু সময় পরে আমরা এই ক্যাফেইন বা আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করব। একেবারেই আয়রন জাতীয় খাবার খাওয়ার পরবর্তীতে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকব। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে যাদের কার্পাল টানেল সিনড্রোমগুলো রয়েছে তাদের আসলে লাইফস্টাইলে কি কি ধরনের পরিবর্তন করা দরকার যেটির মাধ্যমে তিনি সুস্থ থাকতে পারবেন? লাইফস্টাইলটা হলো গিয়ে ওয়ার্কের প্যাটার্নটা চেঞ্জ করা, কারণ অথবা কিছুদিন অ্যাবসেন্ট থেকে ওই যে কাজটা তাকে পেইনটা স্টিমুলেট করে সেইটা থেকে বিরত রাখা, কয়েকদিন রেস্ট আর কি, 2-3 উইক্সের রেস্ট থাকলে সাধারণত আবার পেশেন্টের ইনফ্লামেশন কমে যায়, আবার আগের মতো আস্তে আস্তে সেই কাজটা করে, যে কাজটা রিপিটেড কাজ করে সেই কাজটা কম করা, অন্য কাজ করা, কাজের প্যাটার্নটা চেঞ্জ করে নেওয়া। তাছাড়া অনেক সময় আছে অপারেশন করে হয়তো আমরা যে টেনশন যেটা স্ট্রেস যেটা নার্ভের উপর প্রেশার পড়ে সেটা যদি আমরা রিলিজ করে দিই তাহলে তো আবার সেই আগের কাজ করতে পারে। সেটা অপারেশনটা খুব সিম্পল অপারেশন, লোকাল দিয়ে করে যায়, লিগামেন্টটা রিলিজ করে দিয়ে তারপর সে আবার স্বাভাবিক ইসে ফেরত যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কার্পাল টানেল সিনড্রোম সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাদেরও ধন্যবাদ এবং আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের নাকের চারপাশে কিছুটা কয়েকটা জায়গা থাকে বায়ুকুঠুরি, যে আমরা সাইনাস বলে থাকি। কয়েক ধরনের সাইনাসই আছে, এর মধ্যে একটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইথময়েড সাইনাস এবং স্ফেনাস সাইনাস। 4 ধরনের সাইনাস আমাদের নাকের চারপাশে এবং চোখের চারপাশে বায়ুকুঠুরির মতো থাকে, সেগুলোকে আমরা সাইনাস বলে থাকি। এবং এই সাইনাসে কোনো কারণে যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেই কন্ডিশনটাকে আসলে আমরা সাইনোসাইটিস বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।